নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মোদী ক্যাবিনেটে তো কারোর ইস্তফা হয় না, কিন্তু হয়তো এই মুহূর্তে মোদী সরকার বেশ খানিকটা চাপে রয়েছে এবং সেই চাপটার জন্য এই মুহূর্তে ক্যাবিনেট রিশাফেল হচ্ছে এবং সেই রিশাফেলটা বেশ খানিকটা এগিয়েও নিয়ে আসা হয়েছে। এবং সেখান থেকে এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে যে ফাইন্যান্স মিনিস্টার তার কিন্তু একটা পদ থেকে সরে যেতে হতে পারে, অর্থাৎ নির্মলা সীতারামন যিনি এত ভালো অর্থ মন্ত্রণালয় সামলেছেন, যে একদম টাকার দাম পড়তে পড়তে আমরা দেখতে পাচ্ছি $1 সমান প্রায় 97 টাকার কাছাকাছি পৌঁছেছিল একটা সময়, এখন একটু কমেছে, 95 টাকার কাছাকাছি $1 সমান চলছে। তো সেই জায়গা থেকেও একটা প্রেস কনফারেন্স নির্মলা সীতারামন করেননি, একটা বক্তব্য তিনি রাখেননি, এবং কিভাবে দেশ এখান থেকে বেরোবে আমরা জানি না, কিন্তু এই সামগ্রিক বিষয়টা নিয়ে নির্মলা সীতারামনের একটা কিন্তু অবশ্যই তার দপ্তর চেঞ্জ হতে পারে এমন একটা খবর উঠে আসছে। এবং তাকে কোন দপ্তর দেওয়া হবে সেটাও কিন্তু এই মুহূর্তে আমরা একদম আপনাদের সামনে রাখবো। এবং অবশ্যই মোদী ক্যাবিনেটে কাদের কাদের সম্পূর্ণ ছুটি হয়ে যাচ্ছে মন্ত্রী হিসাবে সেটাও আপনাদের সামনে রাখবো। এই মুহূর্তে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যে নরেন্দ্র মোদী সবসময় সবাইকে সারপ্রাইজ করেন, সেটা আপনারা দেখবেন প্রত্যেকটা মিডিয়া চ্যানেল চালাচ্ছে, অর্থাৎ কাকে কখন এই নতুন পদে বসানো হবে, কাকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া হবে, সেগুলো নিয়ে কোনো খবর মিডিয়ার কাছে নেই এবং সেটা তারা সেলিব্রেট করে বলছে। অর্থাৎ রিপোর্টারদের সোর্স নেই, রিপোর্টাররা সোর্স করে খবর দিতে পারছেন না, সেটা তারা সেলিব্রেট করছেন, বলছেন নরেন্দ্র মোদী যে কোনো সময় যে কাউকে একদম সারপ্রাইজ করেন এই নতুন নতুন দপ্তর দিয়ে, নতুন নতুন পদ দিয়ে। তো সেরকমই কিছু রিপোর্টার এখনো পর্যন্ত রয়েছেন যারা অবশ্যই গুরুত্বপূর্ণ খবরগুলো ভেতর থেকে আমাদের সামনে তুলে আনেন। তার মধ্যে অন্যতম মিতু জৈন। মিতু জৈন আপনারা জানেন খুব বরিষ্ঠ পত্রকার, এবং তিনি যে খবর তুলে আনছেন তার মধ্যে একটা যেমন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হবে এবং হার্দীপ পুরীর ইস্তফা হবে এবং পরবর্তী তারা আর কোনো মন্ত্রণালয় থাকবেন না, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ খবর, ঠিক সেই জায়গা থেকে এই যে নির্মলা সীতারামন যিনি ভারতবর্ষের অর্থমন্ত্রী বহু বছর ধরে রয়েছেন, তিনি কোন শাড়ি পরে বাজেট পেশ করেন সেইটা একটা মিডিয়ার খুব গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে আসে। এবং সেই নির্মলা সীতারামন এবার কিন্তু সরাসরি অর্থ দপ্তর থেকে সরে যাচ্ছেন, এবং অর্থ দপ্তর থেকে সরে তাকে কিন্তু ক্যাবিনেটের বাইরে বের করে দেওয়া হচ্ছে না, তাকে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে আপনারা শুনুন শিক্ষা দপ্তর, যে শিক্ষা দপ্তরটা একদম ধর্মেন্দ্র প্রধানের হাত থেকে নিয়ে নেওয়া হচ্ছে, সেই শিক্ষা দপ্তরটাই কিন্তু নির্মলা সীতারামন পেতে চলেছেন, তেমন খবর দিচ্ছেন এই সাংবাদিক। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে তার সোর্স তাকে সেই খবরই দিচ্ছে, এবং অবশ্যই সেটা সঠিক হওয়ারই একটা চান্স রয়েছে, তাই জন্য আপনাদের কাছে জানাচ্ছি আমরা। এবং গুরুত্বপূর্ণভাবে তাহলে অর্থ দপ্তরে কাকে রাখা হবে, অর্থ দপ্তরে এই মুহূর্তে নির্মলা সীতারামনকে সরিয়ে কাকে রাখা হবে, যে খবর উঠে আসছে শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস বর্তমানে প্রাইম মিনিস্টার্স অফিসে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাজ করছেন, এবং তাছাড়াও তিনি ফরমার আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার গভর্নর ছিলেন। অর্থাৎ যে পদে একসময় ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি কাজ করতেন, সেই আরবিআই এর গভর্নর হিসেবে শক্তিকান্ত দাস তিনি কাজ করেছেন, এবং এখন বর্তমানে তিনি প্রাইম মিনিস্টার্স অফিসে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তো তাকে এই মুহূর্তে ফাইন্যান্স মিনিস্ট্রি দেওয়া হবে তেমন একটা প্রেক্ষাপট আলোচনা কিন্তু হয়েছে। অর্থাৎ যে কথাটা বারংবার বিরোধীরা বলে বা পলিটিক্যাল অ্যানালিস্টরা বলে যে রাজনেতাদেরই একদম বিভিন্ন মন্ত্রী যে পদ সেটা দেওয়া উচিত, আইএএস অফিসারদের নিয়ে এসে মন্ত্রী পদে বসিয়ে দেওয়া উচিত নয়, কারণ তারা সমাজের সঙ্গে ডিল করতে পারেন না, মন্ত্রীদের নিচে তারা সারা জীবন কাজ করে অভ্যস্ত থাকেন আমাদের দেশের আধিকারিকরা। তো সেই ক্ষেত্রে তাদেরকে যদি একদম মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়, সেটা খুব একটা ভালোভাবে তারা সামাল দিতে পারেন কিনা সেটা নিয়ে বারংবার প্রশ্ন ওঠে। যে প্রশ্নটা আমরা দেখতে পেয়েছি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তাকে নিয়ে উঠেছে, তিনিও প্রাক্তন আইএএস অফিসার ছিলেন এবং সেই জায়গা থেকে তাকে মন্ত্রী করা হয়েছে, এবং সেইটাই কিন্তু এই মুহূর্তে করা হতে পারে ফাইন্যান্স মিনিস্ট্রির ক্ষেত্রেও। এবং তার সঙ্গে খবর উঠে আসছে, যেহেতু গুরুত্বপূর্ণভাবে কয়েকদিন আগেই আমরা দেখতে পেলাম যে মহারাষ্ট্রে একদম শিবসেনা, উদ্ধব ঠাকরে শিবসেনা ভেঙে একদম একনাথ শিন্ডে নিয়ে আসতে পেরেছেন 6 জন এমপি কে, এবং সেটা এখনো পর্যন্ত যদি অফিসিয়ালি তারা ওম বিড়লার কাছ থেকে পারমিশন পাননি যে তারা এনডিএর দিকে বসবেন, তো সেই জায়গাটা অবশ্যই সঠিক হয়েছে বলেই কিন্তু খবর। এবং অবশ্যই
অমিত শাহ যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গিয়েছেন, তখন অবশ্যই তাদের লিস্টও তৈরি হয়ে গিয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী একনাথ শিন্ডেকে একটা প্রাইজ দেওয়া তো উচিত এই মুহূর্তে, যেহেতু একনাথ শিন্ডে 6 জন এমপি কে তাদের দিকে নিয়ে আসতে পেরেছেন। এবং সেই ক্ষেত্রে শ্রীকান্ত শিন্ডে হচ্ছেন একনাথ শিন্ডের নিজের ছেলে, তাকে কিন্তু পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হতে পারে, পূর্ণ মন্ত্রণালয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গের থেকে এখনো পর্যন্ত মোদী ক্যাবিনেটে কেউ পূর্ণ মন্ত্রিত্ব পাননি, সবাই এমওএস পেয়েছেন, অর্থাৎ প্রতিমন্ত্রী হিসেবে থেকেছেন, কিন্তু পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হতে পারে শ্রীকান্ত শিন্ডে অর্থাৎ একনাথ শিন্ডের ছেলেকে, অর্থাৎ একটা কোথাও প্রাইজ দিয়ে দেওয়া। তার সঙ্গে সঞ্জয় দিনা পাটিল, তাকেও কিন্তু আরেকটা মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। কে সঞ্জয় দিনা পাটিল? সঞ্জয় দিনা পাটিল হচ্ছেন সেই ভদ্রলোক যিনি উদ্ধব ঠাকরে দল ছেড়ে আসতে চাইছিলেন না বলে কোথাও গিয়ে 2/3 যে একদম মেজরিটিটা, অর্থাৎ উদ্ধব ঠাকরে দল যার কথায় তিনি যদি না আসতেন শেষ পর্যন্ত তাহলে ভাঙতো না, সেই সঞ্জয় দিনা পাটিল তিনি শেষ পর্যন্ত একদম বার্গেনিং করে তার জন্য একটা মন্ত্রিত্ব কিন্তু নিয়ে এসেছেন। অবশ্যই আপনাদের মনে করিয়ে দিই, যার মেয়ে আবার উদ্ধব ঠাকরের বাড়িতে গিয়েছেন এবং তিনি বলেছেন আমি আসল যে উদ্ধব ঠাকরে তার সঙ্গেই থাকবো। তো এই সঞ্জয় দিনা পাটিল কিন্তু এই মুহূর্তে আবারও একটা মন্ত্রিত্ব পেতে পারেন মোদী ক্যাবিনেটে, খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অর্থাৎ নরেন্দ্র মোদীর হাত যদি মজবুত করে কেউ বা কারা, তারা কিন্তু প্রাইজ পাচ্ছে, সেটাও এই মুহূর্তের একটা ছবি উঠে আসছে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ, আপনাদের নাম মনে থাকবে, খুব পরিচিত মুখ রাঘব চাড্ডা। রাঘব চাড্ডা একই কাজ করেছিলেন আম আদমি পার্টি, সেটাকেও ভাঙিয়ে এনেছিলেন রাঘব চাড্ডা, এবং রাঘব চাড্ডাকে কিন্তু অবশ্যই এই মন্ত্রিত্ব দেওয়া হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। রাজ্যসভার এমপি তিনি, এবং 7 জন সাংসদকে তার দায়িত্বে তিনি ভাঙিয়ে এনেছিলেন হরভজন সিং থেকে বিভিন্ন মানুষজন, তো তাকে কিন্তু অবশ্যই একটা মন্ত্রী পদ দেওয়া হতে পারে তেমন খবর। এবং তার সঙ্গে মনোহর লাল খট্টার, অবশ্যই বহুদিনের পুরনো বিজেপি কর্মী, তাকে দেওয়া হতে পারে, এবং আরএসএস এর সঙ্গেও তার খুব ভালো যোগাযোগ রয়েছে। এবং এই যে রিপোর্ট মিতু জৈন দিয়েছেন, তার বক্তব্য অনুযায়ী আরএসএস এর কিন্তু একটা বড়সড় প্রভাব এই যে ক্যাবিনেট রিশাফেল হচ্ছে সেই ক্ষেত্রে থাকবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু মনোহর লাল খট্টারের নামটা উল্লেখযোগ্য। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই যে একদম সরাসরি নীতিশ কুমার রাজ্যসভায় এই মুহূর্তে আছেন, এবং আপনারা জানেন যে নীতিশ কুমারের ছেলেকে স্বাস্থ্যমন্ত্রী তো বিহারে বানানো হয়েছে, কিন্তু নীতিশ কুমার কেন্দ্রীয় মন্ত্রিসভায় যাবেন সেটা বহুদিন ধরেই একটা চর্চার বিষয় ছিল, এবং সেই ক্ষেত্রে নীতিশ কুমারকে কিন্তু এই মুহূর্তে সরাসরি পূর্ণ মন্ত্রী করা হতে পারে তেমন একটা প্রেক্ষিত উঠে আসছে। কিন্তু প্রশ্ন উঠছে এখানে যে নীতিশ কুমারের যা শারীরিক অবস্থা এবং বিভিন্ন সময় তিনি যে ধরনের ব্যবহার করেছেন এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন বিহারে, সেই জায়গা থেকে কি নীতিশ কুমারকে পূর্ণ মন্ত্রিত্ব দিলেও তিনি সেটা সঠিকভাবে সামলাতে পারবেন আমরা জানি না। তবে হয়তো কোনো একদম নীতিশ কুমারের সঙ্গে কথা হয়েছিল, সেইভাবেই তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়েছেন, এবং সেখান থেকেই তাকে একদম মোদী ক্যাবিনেট রিশাফেলিং হওয়ার সময় তাকে বসানো হচ্ছে মন্ত্রিত্বের পদে আমরা জানি না। তবে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে যে নামগুলো উঠে আসছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা দাবি করছে যে এই মুহূর্তে মোদী সরকারের কাছে খুব বেশি নাম কিন্তু নেই, খুব বেশি চেহারা নেই যাদেরকে একদম সরাসরি বসানো হতে পারে মন্ত্রী হিসেবে। আপনারা বুঝুন যে ফাইন্যান্স মিনিস্টার হিসাবে একদম নির্মলা সীতারামনকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু তাকে কোথায় বসানো হলো? শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে আর কেউ ছিলেন না ফাইন্যান্স মিনিস্টার হিসেবে যিনি এই কাজ করেছেন এত বছর ধরে, তার মানে তিনি খুব ভালো কাজ করেছেন, নরেন্দ্র মোদী সরকার সেটা ইঙ্গিত করতে চাইছেন। তো সেই ফাইন্যান্স মিনিস্টারের বিরুদ্ধে যখন এত অভিযোগ তোলে একদম বিরোধীরা, তখন সরাসরি তাকে শিক্ষা মন্ত্রণালয়ে বসানো, সেটা আমরা জানি না কি ধরনের এই সিদ্ধান্ত তারা নিচ্ছেন। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠছে যে নিশিকান্ত দুবের মতন মানুষরা তো এই লিস্ট দেখছেন এবং এই লিস্টের খবর তাদের কাছে নিশ্চয়ই পৌঁছেছে, কিন্তু নিশিকান্ত দুবে যেভাবে একদম কন্টিনিউয়াসলি দেশে মোদী সরকারকে ডিফেন্ড করে, সেটা সংসদের মধ্যে কিংবা বাইরে, যিনি প্রাক্তন সিজিআই তাকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করেছিলেন, সেই নিশিকান্ত দুবেকে একটাও কোনো মন্ত্রণালয় দেওয়া হলো না, সেটা নিয়ে তো অবশ্যই তার একটু মনক্ষুণ্ণতা হতেই পারে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে অনুরাগ ঠাকুর আবার ফিরে আসছেন মন্ত্রণালয়ে। অনুরাগ ঠাকুরকে আমরা দেখেছি যে যখনই রাহুল গান্ধী কিছু বক্তব্য রাখেন, অনুরাগ ঠাকুরকে নিয়ে আসা হয় এবং অনুরাগ ঠাকুর একদম বক্তব্য রেখে শানিত বক্তব্য রাখার চেষ্টা করেন। তো সেটা কিন্তু তাকে আবারও একটা ফিরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রণালয়, এবং সেটা সেক্ষেত্রে যা খবর উঠে আসছে অনুরাগ ঠাকুরকে কিন্তু এমওএস হলেও দেওয়া হতে পারে। আমরা জানি না নিশিকান্ত দুবেকে এই ধরনের কোন মন্ত্রণালয় শেষ পর্যন্ত দেওয়া হবে কিনা, কারণ বারংবার বলা হচ্ছে মিডিয়াতে
যে মোদিজি শেষ পর্যন্ত একদম সবাইকে সারপ্রাইজ করে দেন। কিন্তু অবশ্যই ভেতরের খবর যেটা উঠে আসছে, গুরুত্বপূর্ণভাবে কিছু মন্ত্রীদের নাম যেখানে উঠে আসছে, শ্রীকান্ত শিন্দে যিনি একনাথ শিন্দের ছেলে, তাকে পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হবে এবং তার সঙ্গে ফাইন্যান্স মিনিস্ট্রি চেঞ্জ করে নির্মলা সীতারামনের হাত থেকে নিয়ে শক্তিকান্ত দাস তাকে দেয়া হবে। এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ ভারতবর্ষের অর্থ ব্যবস্থা সম্পূর্ণভাবে কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে। সেটা আমি আপনি বলছি না, দেশের প্রধানমন্ত্রী বলেছেন। দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই মুহূর্তে একদম পেট্রোল খরচা করবেন না, সোনা কিনবেন না, বাড়ির থেকে বেরোবেন না, ওয়ার্ক ফ্রম হোম করুন, প্রত্যেকটা কথা তিনিই বলেছিলেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় কি ঠিক প্ল্যান করছে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে কাটিয়ে ওঠার জন্য কেউ জানি না আমরা। কিন্তু সেই অবস্থায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না কাটাতে পারার জন্যই কি নির্মলা সীতারামনকে সরে যেতে হচ্ছে আমরা জানি না। তবে সরে যাওয়াটা খুব একটা শাস্তিমূলক তেমন তো মনে হয় না, কারণ তাকে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হবে তেমনই খবর উঠে আসছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে রাখুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের হাত মজবুত করতে পারেন। ধন্যবাদ।